নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে সমস্ত সবজি এবং পনির দিয়ে পুরভরা পরোটার রেসিপি শেয়ার করে নেব। বাচ্চাদেরকে টিফিনে বা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তার জন্য কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি যেহেতু শাক জাতীয় একটু সবজি, সেই কারণে বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সেই কারণে কিন্তু আমি এখানে একটু বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে কেটেছি, খুব একটা মোটা করে কাটিনি। এতে কী হবে, সেদ্ধ হতে আরোই কম সময় লাগবে। বাঁধাকপিটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আমি বাঁধাকপিটা একটু মিশিয়ে নেব মিনিট 5 হাতে সময় নিয়ে, যাতে বাঁধাকপিটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে যখন সেদ্ধ করব সমস্ত সবজি এর মধ্যে দেব, তখন তারপরে একসাথে সব সেদ্ধ করে নেব। আগে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে বাঁধাকপিটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। যেহেতু একদম পাতলা পাতলা করে কেটেছি, সেই কারণে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। বাঁধাকপিটা যখন মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে গ্রেট করে রাখা আমি গাজরটা দিয়ে দিয়েছি। গাজর দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি যা যা সবজি ব্যবহার করেছি সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর সবজি যা যা ব্যবহার করবেন সেটাও কিন্তু পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি নুনটা দেওয়ার পরে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, খানিকটা পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো এবং খানিকটা পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো। তারপরে কিন্তু সমস্ত মশলার সাথে গাজরটা কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব। গাজর আর বাঁধাকপি সমস্ত কিছুই খুব ভালো করে আরেকবার ভেজে নেব। আমি এখানে গাজর ব্যবহার করেছি, বাঁধাকপি ব্যবহার করেছি, সবজির মধ্যে আর দিয়েছি ক্যাপসিকাম আর পনির। পনিরটা তো ম্যান্ডেটারি দিতেই হবে। বাকি যা যা সবজি ব্যবহার করেছি তার মধ্যে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন বা যে কোনো সবজি বাদও দিতে পারেন। তবে আমি এখানে 3টে সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতেই পারেন, কোনো অসুবিধে নেই। খুব ভালো করে বাঁধাকপিটার সাথে গাজরটা ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি থেকে যেহেতু একটু জল বের হয়, সেই জন্য কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে। হাতে সময় নিয়ে এটাকে খুব ভালো করে যাতে জলটা একদম শুকিয়ে যায়, সেই পর্যায় পর্যন্ত আমাদের কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পনিরটা কিন্তু আমরা একদম লাস্টে অ্যাড করব, প্রথমে দেব না। পনিরটা একটু কাঁচা কাঁচা থাকবে, সেই পর্যায়ে কিন্তু আমরা পুরটা নামিয়ে নেব। সেই কারণে কিন্তু পনিরটা একদম লাস্টে অ্যাড করব। আর গাজরটা ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না, তার কারণ গাজরটা যেহেতু একদম গ্রেট করে নিয়েছি, সেই কারণে গাজর ভাজতে বা সেদ্ধ হতে সময় বেশি লাগবে না। আর বাঁধাকপিটা তো আগে থাকতেই আমরা বেশ অনেকটা পরিমাণ সময় নিয়ে ভেজে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু গাজর আর বাঁধাকপি দুটোই কিন্তু খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একটু লম্বাটে করে কেটেছি, আপনারা চাইলে একটু ছোটো করেও সাইজ করে কাটতে পারেন। এখানে ক্যাপসিকামটা একটু আমি লম্বাটে করে কেটেছি। এরপরে কিন্তু ক্যাপসিকামটা খুব ভালো করে আমি এখানে বাঁধাকপি আর গাজরের সঙ্গে ভালো করে ভেজে নেব, মানে মিশিয়ে নেব খুব ভালো করে, যাতে সবজিটার সাথে ক্যাপসিকামটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু সবজিটা প্রায় মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে, তাহলে আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঢাকা দিয়েও সবজিগুলো ভেজে নিতে পারেন। যেহেতু সবজিগুলো সেরকমভাবে কিছু এখানে আমি অ্যাড করিনি, সেই কারণে কিন্তু ঢাকা দিয়ে আমি ভাজিনি, কারণ ক্যাপসিকামও খুব একটা শক্ত না, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে রান্না করলে কিন্তু ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি এখানে ঢাকা দিইনি। আপনারা চাইলে কিন্তু সবজিগুলো ঢাকা দিয়েও ভালো করে ভেজে নিতে পারেন বা সেদ্ধ করে নিতে পারেন। এখানে দেখুন আমাদের কিন্তু সবজিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি থেকে যেইটুকু পরিমাণ জল বেরিয়েছিল সেটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন জল জলে ব্যাপারটা কিন্তু একদম নেই। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেব। এখানে চাইলে কিন্তু আপনারা পনিরের বদলে ছানা, বাড়িতে কাটানো ছানাও কিন্তু স্ক্র্যাম্বল করে মানে হাতে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট সেম হবে। পনিরটা কিন্তু আমি কি করব, গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব।
আমি কিন্তু এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আমি আবারও বলছি, আমি এখানে যেই পরিমাণে জিনিসগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। পনিরটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, আর গাজরটাও কিন্তু অনেকটা পরিমাণে আমি এখানে দিয়েছি। যেহেতু একটু পুর ভরা পরোটা, পরোটার ভেতর যদি পুর একটু বেশি করে না দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে না। সেই জন্য কিন্তু পুরটা আমি একটু বেশি করে বানিয়েছি, যাতে স্টাফিংটা যখন দেবো তখন যেন পুরটা কম না হয়, একটু বেশি করে দেওয়া যায়, তাতে খেতে ভালো লাগে। পনিরটা কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার একটাই কারণ, যাতে কোনোভাবে পনিরের কোনো দানা না থাকে, মানে দলাভাব না থাকে, একদম স্মুথলি যেন একটা পুর হয়, সেই কারণে কিন্তু আমি এখানে পনিরটা গ্রেট করে ব্যবহার করেছি। পনিরটা দেওয়ার পরেও কিন্তু দেখবেন যে পুরের মধ্যে একটু জলজলে ভাব হবে, যেহেতু পনিরটা দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু একটু জলজলে ভাব হয়ে যাবে পুরটা। সেই কারণে আবারও কিন্তু আমাদেরকে একটু শুকনো শুকনো করে নিতে হবে, যাতে পুরটা একদম শুকনো হয়ে যায়। সেই পর্যায় পর্যন্ত আমাদের কিন্তু এটা ভেজে নিতে হবে পনিরটা। পনিরটা ভাজার কিছুই নেই, একটু কাঁচা কাঁচা থাকবে, আর জলটা যেন একদম শুকনো হয়ে যায় সেই পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের এটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে জলটা একদম শুকনো হয়ে যায়, একদম ঝরঝরে হয় পুরটা, মানে একদম মাখো মাখো হয়। তবেই কিন্তু যখন আমরা পুর ভরা পরোটার ভেতরে পুরটা দেবো, তখন কিন্তু খুব ভালোভাবে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং খেতে ভালো লাগবে। জলজলে ভাব থাকলে কিন্তু পুর ভালো লাগে না খেতে। যে কোনো পরোটার পুরই হোক না কেন, একটু শুকনো শুকনো হলেই কিন্তু খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে খুব ভালো করে পনিরটা সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, যেটুকু যা জলজলে ভাব ছিল পনিরের দেওয়ার ফলে, সেটাও কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে, মানে জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখানে কিন্তু আর বেশি শুকনো করে ভাজার দরকার নেই, কারণ পনিরটা কিন্তু আমাদের খুব সুন্দর করে সমস্ত সবজির সাথে মিশে গিয়েছে। এরপরে কিন্তু আমি আবার একটু ভালো করে হাতে সময় নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে আমি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পুর কিন্তু কমপ্লিট। এরপরে পুরটা আমরা যেহেতু রেডি করে নিয়েছি, পুরটা কিন্তু একটা সাইডে রেখে দেবো। পুরটা একদম ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু পুরটা দেবো। যে কোনো পরোটা, পুর ভরা পরোটা হোক না কেন, পুরটা অবশ্যই করে ঠান্ডা করে নেবার পরেই কিন্তু স্টাফিং হিসেবে ব্যবহার করবেন। এতে করে পরোটাগুলো ভাজার সময় ফুলবে এবং খেতেও ভালো লাগবে। গরম অবস্থাতে পুর কখনোই পরোটার ভেতরে দেবেন না, বা যে কোনো স্টাফিং হিসেবে ব্যবহার করবেন না। খুব ভালো করে কিন্তু ধনেপাতাটা আমাদের এখানে মেশানো হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পুরটা একটা সাইডে তুলে রাখবো, যাতে পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর আমি কিন্তু এখানে একদম নিরামিষভাবে বানাচ্ছি পরোটাটা। এখানে চাইলে আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারেন, তবে এই রেসিপিটা আমি পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি। যে কোনো নিরামিষের দিনে আপনারা চাইলে কিন্তু এই পুর ভরা পরোটার রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগে খেতে। ধনেপাতার চাটনির সাথে বা শুধু শুধু খেতেই ভালো লাগে, এর সাথে কোনো তরকারির প্রয়োজন হয় না বা কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না। ধনেপাতার চাটনি বা যে কোনো চাটনির সাথে বা আচারের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। পুরটা কিন্তু আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর পুরটা একদম যাতে ঠান্ডা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে কিন্তু আমি এখানে পরোটার জন্য ডোটা বানিয়ে নেব। ডোয়ের জন্য কিন্তু আমি এখানে অবশ্যই করে আটার ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার ব্যবহারও করতে পারেন, যেহেতু স্বাস্থ্যকর পরোটা সেই জন্য কিন্তু এখানে আটা দিয়েছি। ময়দা খুব একটা খাওয়া ভালো না, সেই কারণে কিন্তু আমি এখানে আটার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আবার পুরোপুরি আটা দিয়েও করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন। আটা নেবার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ মতো আমি এখানে দিয়েছি জোয়ান, আর ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, আর রয়েছে শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে সেটাকে খুব সুন্দর করে আমি একটা ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ মতো। এরপরে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। জলটা যেহেতু ভালোই গরম ছিল, সেই জন্য হাতে দেওয়া এখন সম্ভব না, সেই কারণে আমি কিন্তু একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। যখন মনে হবে যে হাতে দিয়ে ছোঁয়া যাবে, তখন কিন্তু হাতে করে এই ডোটা মেখে নেব। অতি অবশ্যই করে ফুটন্ত গরম জল বা উষ্ণ গরম জল দিয়ে যদি আটা বা ময়দার ডো রেডি করা যায়, তাহলে পরোটাগুলো কিন্তু খেতে বেশ নরম হয়। মানে আপনারা যদি এখন পরোটা বানান, যদি 3 থেকে 4 ঘন্টা পরেও খান বা আরও বেশি সময় পরেও খান, তখনও কিন্তু পরোটাগুলো নরম থাকে, শক্ত বা চিমড়ে হয়ে যায় না। সেই কারণে কিন্তু অতি অবশ্যই করে আমি বলবো, উষ্ণ গরম জল বা ফুটন্ত গরম জল দিয়ে ডোটা রেডি করবেন। এতে করে পরোটাগুলো খেতেও ভালো হবে, বেশ নরম লাগে খেতে। সেই কারণে কিন্তু উষ্ণ গরম জল বা ফুটন্ত গরম জলটা ব্যবহার করা।
আমি কিন্তু এখানে অল্প অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে চামচে করে মিশিয়ে নিয়েছিলাম, তার কারণ যেহেতু গরম ছিল হাতে দেওয়া সম্ভব না, সেই জন্য চামচে করে মিশিয়ে নেবার পরে কিন্তু এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে আটাটা। আর আটাটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, যে কোনো পুর ভরা পরোটাতেই আটা যদি একটু পাতলা করে মাখা যায় তাহলে কিন্তু পুরটা খুব ভালোভাবে ভরা যায়, সেই কারণে কিন্তু এখানে আটাটা একটু পাতলা রেখেছি, খুব বেশি শক্ত রাখিনি আবার খুব বেশি পাতলাও রাখিনি। এইভাবে কিন্তু আমাদের মেখে রাখা ডোটা থেকে ছোট ছোট করে আমি এখানে লেচি কেটে নেব। খুব একটা ছোট না, পরোটাগুলো যেহেতু পুর ভরা পরোটা একটু বড় সাইজের আমি এখানে বানিয়ে থাকি। অনেকেই আছে পরোটা একটু ছোট সাইজের বানান, আমি এখানে বড় সাইজের যেহেতু বানাই সেই জন্য কিন্তু পরোটার ডোটা একটু বড় বড়ই করছি। আপনারা যে যেরকম সাইজের পরোটা বানাতে পছন্দ করেন সেই রকম শেপে কিন্তু এখানে ডোটা রেডি করে নেবেন, লেচিগুলো রেডি করে নেবেন। এভাবে হাতের সাহায্যে একটু পাক দিয়ে দিলে লিচিগুলো কিন্তু একদম গোল হয়ে যাবে। তারপরে আমি এখানে শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে এটা খুব ভালো করে বেলে নেব। আর পুর ভরা পরোটা কিন্তু গোলাকারই হয়, সাধারণত যে কোনো ত্রিকোণা বা চৌকো খুব একটা ভালো লাগে না, এতে কি হয় মেশি হয়ে যায় ব্যাপারটা, মানে বাইরে পুর বেরিয়ে যায় ঠিক মতো কিন্তু স্টাফিংটা ভেতরে থাকে না, সেই জন্য কিন্তু আমি গোলাকারই করব এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। আর পুর ভরা পরোটা কত সহজে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তারই কিন্তু একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব। এতে করে কিন্তু পুর কোনোভাবেই বেরিয়ে যাবে না, ভাজার সময় কিন্তু যখন ভাজবেন তখনও কিন্তু পরোটা ফেটে যাবে না। দেখুন আমি কিন্তু একদম গোল করে বেলে নিয়েছি। এরপরে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, একদম ঠান্ডা করে নিয়েছি। তারপরে চামচে করে উপর থেকে কিন্তু পুরটা আমি একটু একটু করে চারিদিকে দিয়ে দেব, যাতে পুরটা পরোটার চারিধারে ছড়িয়ে পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা থিকনেস রেখেছি পরোটার, খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটাও রাখিনি। এইভাবে কিন্তু দেখুন আমি যেভাবে চামচে করে পুরটা চারিদিকে পরোটা ছড়িয়ে দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এইভাবে পুরটা দিলে কি হবে পরোটার চারিধারে মানে চারটা কোণেই কিন্তু পুরগুলো থাকবে, যে পুরটা আমরা দিয়েছি সেটা কিন্তু চারিধারেই থাকবে। দেখুন আমি কিন্তু এখানে পুরটা দিয়ে দিয়েছি। এরপর একটা বাটিতে জল নিয়ে একটা ব্রাশের সাহায্যে পরোটাটা আমি যেহেতু গোল করেছি চারিধারে কিন্তু গোল করে আমি এখানে একটু 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 করে জল লাগিয়ে নেব। জলটা লাগানোর একটাই কারণ, আমি কিন্তু এইভাবে সেম পদ্ধতিতেই একটা আমি লেচি রুটির আকারে বেলে নিয়েছি, সেটা কিন্তু ওপর থেকে দিয়ে ধারগুলো চেপে দেবো হাতে করে। এতে করে কি হবে ভেতরে পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু যে বাইরে বেরিয়ে যাবে স্টাফিংটা বা তেলে ভাজার সময় পুর বেরিয়ে যাবে কোনো ঝামেলা নেই। এইভাবে যদি পরোটাও বানানো যায় পুর ভরা পরোটা, এতে করে কিন্তু কোনো ঝামেলা থাকবে না, খুব সহজেই পরোটা বানিয়ে নিতে পারবেন। আর পরোটাগুলো বেশ ফুলকো ফুলকো হয়। এভাবে দেখুন হাতের সাহায্যে কিন্তু একটু চেপে দিচ্ছি যাতে জলের সাথে এঁটে যায় ব্যাপারটা। এরপরে একটা বাটি বসিয়েছি যাতে একদম পারফেক্ট গোলাকার শেপ আনার জন্য একটা বাটি বসিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু প্রেসার দিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সাইডে যে বাড়তি অংশটা কেটে গিয়েছে। এভাবে কিন্তু আটার বাড়তি অংশটা আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর গোলাকার হয়েছে দেখতে। তারপর একটা আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে কিন্তু এই পরোটাটা দিয়ে দেবো। পরোটা দেওয়ার ফলে কিন্তু একটা দিক খুব ভালো করে সেঁকে নেব, যতক্ষণ না অবধি একটা দিক ভালো করে সেঁকা হচ্ছে ততক্ষণ অবধি একটা দিক ভালো করে সেঁকে নেওয়ার পরে অপর দিকটা পাল্টে দেব। অপর দিকটা পাল্টে দিয়ে অপর দিকটা খুব ভালো করে সেঁকে নেব এবং ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দেওয়ার ফলে কিন্তু তেলটা খুন্তিতে করে খুব ভালো করে পরোটার গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে ভেতর থেকে কিন্তু একটু পুর বেরিয়ে যাচ্ছে না, বা যে জোড়া মুখটা পরোটার চারিধারে যে আমরা জল দিয়ে জুড়েছি সেটাও কিন্তু খুলে যাচ্ছে না। এইভাবে যদি পুর ভরা পরোটা করা যায় তাহলে কিন্তু পুর একদম ঠাসা হয়, যে কোনো পরোটাই আপনারা এইভাবে বানাতে পারেন। আর খুব ফুলকো হয় যখন ভাজবেন। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে পরোটাগুলো ভাজার সময় ফুলবে না এমনটা কিন্তু না, বেশ ফুলকো ফুলকো পরোটাগুলো হয়, খেতেও বেশ ভালো লাগে। আর ভেতরে পুর যেটা স্টাফিং সেটাও কিন্তু অনেকটা পরিমাণে দেওয়া যায়, এতে করে পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এইভাবে কিন্তু পরোটাটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এর থেকে বেশি কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই। আর কত সুন্দর টইটুম্বুর হয়ে ফুলে উঠছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। পরোটাটা কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে পরোটাটা তুলে নেব।
এই পরোটাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে কিন্তু আমি আবারও একটা পরোটা তৈরি করে নিয়েছি। আবারও আপনাদের সুবিধার্থে একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা পিঠ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর পিঠটা পাল্টে দেব। অপর পিঠটা পাল্টে দেওয়ার পর কিন্তু অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব এবং ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে সাদা তেলটা দিয়ে দেব। তেলটা যখনই দেবেন চেষ্টা করবেন যে হাতার সাহায্যে ভাজছেন, খুন্তি বা যে কোনো হাতা হোক, সেটা দিয়ে পরোটার গায়ের চারিধারে যাতে তেলটা লাগিয়ে দেওয়া যায়। এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং চারধার দিয়ে কিন্তু পরোটাগুলো ভাজা হবে খুব ভালোভাবে। ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি খুন্তির সাহায্যে কিন্তু পরোটার গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা দিক কিন্তু শাঁকা হয়ে গিয়েছে, আবারও কিন্তু আমি অপর দিকটা খুব ভালো করে পাল্টে দিচ্ছি যাতে অপর দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এরপরে কিন্তু ওপর থেকে আবারও বেশ খানিকটা পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে দেবো যাতে আরেকটা দিকও আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এই পরোটার সাথে আমি সার্ভ করেছিলাম ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু রায়তা বা যে কোনো আচারের সাথেও সার্ভ করতে পারেন। শুধুই খেতে বেশ ভালো লাগে। এই পরোটাটা এতটাই সুন্দর, বাচ্চাদেরকে টিফিনে, সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই পরোটা যদি থাকে, স্বাস্থ্যকর পরোটার রেসিপি, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর বাচ্চারা যারা একদমই সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এরকমই নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একবার হলো পরোটার রেসিপি ট্রাই করে দেখবেন।